খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির কারণ জানাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, বিএনপির 2030 রূপকল্প ঘোষণায় সরকার ভীত, তাই নতুন করে দলের নেতাকর্মীদের গুম খুন আর আটক করছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির মহাসচিবের দাবি, সরকার পরিকল্পিতভাবে দেশের সম্ভাবনা বিনষ্ট করছে। বলেন, এই সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। বিএনপি নেতা সর্দার আলাউদ্দিন মিঠু হত্যার প্রতিবাদে আধা বেলা হরতাল পালিত হচ্ছে খুলনা জেলায়। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছু কম ছিল। সকালের দিকে বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে খুলতে থাকে দোকানপাট। হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে সকালে কালো পতাকা মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এর আগে সকালে বিক্ষোভ মিছিল করে যুবদল। আইন শৃঙ্খলা রক্ষায় নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। গতকাল হরতাল সহ 4 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বৃহস্পতিবার রাতে ফুলতলার দামোদর এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সর্দার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নওশের। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ নিয়ে যতটা আস্থা আছে বিএনপিতে, তার চেয়ে অনেক বেশি আছে সন্দেহ আর অবিশ্বাস। এমনকি কমিশনের কর্মকাণ্ড নিয়ে শঙ্কাও রয়েছে দলটিতে। তারা মনে করে, নির্বাচনকালীন সরকার ইস্যুটির সুরাহা না হলে ইসির উদ্যোগ সফল হবে না। শিগগিরই ইসির রোডম্যাপ নিয়ে মূল্যায়ন বৈঠকে বসবে বিএনপি। সেই সঙ্গে আরপিরও সংশোধন সহ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি তুলে ধরবে ইসি সংলাপে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিজেদের প্রাথমিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে ইসি, যেখানে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, আইন সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথা বলা হয়েছে। ইসির রোডম্যাপে নির্বাচনী আবহ থাকলেও বিএনপি গুরুত্ব দিতে চায় মৌলিক কয়েকটি বিষয়ের উপর। দলটির নীতি নির্ধারকরা বলছেন, নির্বাচনকালীন সরকার ইস্যুটির সমাধান না হলে ইসির কর্মপরিকল্পনা অর্থবহ হবে না। এই ধরনের সংলাপের কোনো গ্রহণযোগ্যতা থাকার কোনো কারণ নাই, কোনো অর্থবহ কিছু আনবে না। কারণ আপনার ফাউন্ডেশন যদি না থাকে, আপনি কিসের উপর বিল্ড করবেন? ফাউন্ডেশন হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার আছে কিনা। তখন নির্বাচনকালীন যে সরকার থাকবে কিংবা যারা এই নীতি এবং কর্ম সম্পাদন করবেন ওই সময়টাতে তারা কারা হবেন, শুধু বিএনপি সবাই চাইছেন তারা একটা নিরপেক্ষ তারা হবেন। কমিশনকে আনুষ্ঠানিকভাবে ইভিএম ব্যবহারে আপত্তি জানিয়েছে বিএনপি। ইসির সাথে সংলাপে আরপিওর বিভিন্ন ধারা সংশোধন, কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি আর নির্বাচনের আগে পরে সেনা মোতায়েনের দাবি জানাবে বিএনপি। এই রোডম্যাপ দিয়ে আমি আমার গন্তব্যস্থলটা কি এবং সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য যেই বাহনে আমি চড়ব সেটা কে চালাবে, এগুলো তো পরিষ্কার হতে হবে। কমিশনের প্রতি পূর্ণ আস্থা না থাকলেও জাতীয় নির্বাচন বর্জনের ইচ্ছে নেই বিএনপির। সেক্ষেত্রে নির্বাচনকালীন সহায়ক সরকার ইস্যুতে সমঝোতাই প্রধান লক্ষ্য দলটির। পর্দার আড়ালে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা নিশ্চয়ই চাইবেন যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং তা করতে হলে কিভাবে সেটা করতে হবে সেটা সরকারের উপর নির্ভর করছে। তবে আগামী নির্বাচনকে টার্গেট করেই এগুচ্ছে বিএনপি। গুঞ্জন আছে 300 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকাও ঠিক করে রেখেছে দলটি। সিদ্ধান্ত গ্রহণে যাদের প্রভাব রয়েছে এমন নেতাদের একটা অংশ চায় পরিস্থিতি যাই হোক আগামী জাতীয় নির্বাচনে অংশ নিক বিএনপি। আরেকটা অংশ মনে করে, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে গেলে হিতে বিপরীত হবে বিএনপির জন্য। তাছাড়া প্রমাণ হবে যে এতদিন ভুল রাজনীতি করেছে বিএনপি। এমন টানাপোড়েন আর সিদ্ধান্তহীনতার মধ্যেই চলছে বিএনপি কেন্দ্রিক। ভিশন 2030 বাস্তবায়নের জন্য জনগণকে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর রূপকল্প বাস্তবায়নের সদিচ্ছা থাকলে বিএনপিকে সংবিধানের অধীনে নির্বাচনে আসতে হবে, মত আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের। ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক শেষে এসব কথা বলেন এই দুই নেতা। ভিশন 2030 শীর্ষক আলোচনায় সরকারি দল হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে বিজিএমই এর ইউনিভার্সিটির বিতার্কিকরা যুক্তি তুলে ধরেন
অনুষ্ঠানে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আওয়ামী লীগকে অনুসরণ করেই বিএনপি রূপকল্প দিয়েছে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জনগণকে সকল ক্ষমতার উৎস বানাতেই বিএনপির ভিশন 2030। বিতর্কে জয়লাভ করে বিজিএমইএ ইউনিভার্সিটি দল। বেসরকারি বিনিয়োগে এখনো গতি আসেনি। এর পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে ওঠায় কর্মসংস্থানের সুযোগ তেমন বাড়ছে না। সিপিডির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গবেষণা সংস্থাটি ভ্যাটের হার 12% নির্ধারণের প্রস্তাব করে, জানায় জ্বালানি তেলের উপর সম্পূরক শুল্ক আরোপ করলে তা বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। সিপিডির বিশ্লেষণ অনুযায়ী লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে 38,000 কোটি টাকা পিছিয়ে পড়বে সরকার। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে বিতর্ক হচ্ছে, আসলে দেখতে প্রবৃদ্ধির সুফল কর্মসংস্থানে কতটুকু প্রভাব ফেলছে। প্রবৃদ্ধি নির্ভর উন্নয়নের থেকে আমরা কিন্তু বহু আগে গত 10-15 বছর ধরে বের হয়ে এসে মানব সম্পদ উন্নয়ন এবং তারপর সুষম বন্টন এবং এখন যে নতুন বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করি, সেটা হলো কেউ পিছনে পড়ে থাকবে না। ফলের জুস, ফ্রুট ড্রিঙ্কসের মতো পানীয় এবং বার্গার ও স্যান্ডউইচের মতো খাদ্যপণ্যের সরবরাহ পর্যায়ে 10% সম্পূরক শুল্ক যোগ হতে যাচ্ছে। সেই সাথে বিনোদন অনুষ্ঠান, ফ্লোর শোর আয়োজন করা হলে একই হারে কর বসাতে চায় রাজস্ব বোর্ড। নতুন প্রস্তাবনায় এমন বেশ কয়েকটি পণ্য ও সেবার সরবরাহ পর্যায়ে শুল্ক ধার্য করায় বাড়তি ব্যয়ের চাপে পড়বে ক্রেতারা। নতুন ভ্যাট আইন কার্যকর হলে বেচাকেনায় বাড়বে যন্ত্রের ব্যবহার। জনগণের দেয়া ভ্যাটের অর্থ যাতে সরকারি কোষাগারে যায় তা নিশ্চিত করতে চায় সরকার। হিসাব ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের সঙ্গে বাড়বে পণ্য ও সেবায় কর হার। আগামী অর্থবছরের জন্য তৈরি করা প্রস্তাবনায় সরবরাহ পর্যায়ে পণ্য ও সেবার নতুন কর হার নির্ধারণ করেছে এনবিআর। পাস্তা, ফলের রস ও ফ্রুট ড্রিঙ্কস, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ ও পিৎজায় বসবে 10% সরবরাহ শুল্ক। মিনারেল ওয়াটারে 5% আর কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কসের জন্য পরিশোধ করতে হবে 25% হারে শুল্ক। প্রসাধনী সামগ্রীতে 10% সম্মুখীন তাদেরকে সেই জায়গায় কিছুটা স্বস্তি সরকার অন্যভাবে বিকল্পভাবে দিতে পারেন। এর একটি বড় জায়গা হতে পারে যে সাধারণ মানুষের যে করমুক্ত আয়সীমা রয়েছে, সেই করমুক্ত আয়সীমাটি সরকার বাড়িয়ে দিতে পারেন, অথবা নিম্নতম যে কর হারটি রয়েছে সেই নিম্নতম কর হার 10% থেকে সরকার কিছুটা কমিয়ে দিতে পারেন। পণ্যের মতো সেবা খাতেও গুনতে হবে সরবরাহ কর। হোটেলে ও রেস্তোরাঁয় মদ জাতীয় পানীয় সরবরাহ করলে দিতে হবে 10% কর। বিদেশি শিল্পীর পরিবেশনায় বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য দিতে হবে 10% সরবরাহ শুল্ক। মোবাইল ফোনের সিম কার্ড পরিবর্তনের জন্য গুনতে হবে 100 টাকা। ভ্যাটটা তো হিসাব ভিত্তিক, অর্থাৎ আমার এখন যেটা বিক্রি হবে সেটার উপরে যে পার্সেন্টেজ হোক আমি ট্যাক্স দেব, কিন্তু আমি এই জিনিসগুলো উৎপাদনের সময় যে সমস্ত উপাদান আমি ক্রয় করেছি তার উপরে যে ভ্যাট আমি ক্রেতা হিসেবে যেটা দিয়েছি সেটাকে আমার রিফান্ড দিতে লাগবে। তো সেই হিসাবটা আমাদের কোথায় আছে? তবে ভ্যাট অব্যাহতি পাওয়া পণ্য তালিকায় রয়েছে খাদ্যপণ্য, জীবন রক্ষাকারী ঔষধ, হার্টের রিং, দেশীয় সফটওয়্যার, গণপরিবহন, চিকিৎসা ও শিক্ষা, কৃষি সহ 1874টি পণ্যের নাম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।